কথায় আছে রুটি, কাপড়া এবং মাকান, এই তিন দিয়ে একটা জাতি তৈরি হয় এবং সেই জাতির মাঝে যখন একেবারে মূল কেন্দ্রবিন্দু এই তিনটি বাদ দিয়ে ধর্মকে টানা হয়, তখনই সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি হয়। এবং এই ধর্ম নিয়ে এখন আপাতত রাজ্য রাজনীতি গোটা ভারতবর্ষের এক অন্য দিকে মোড় নিচ্ছে, এটা বলা বাহুল্য। তার কারণ একেবারে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে ঘিরে যে কর্মকাণ্ড সৃষ্টি হয়েছে, এক প্রকার বিজেপির এগেনস্টে, বিজেপির বিরুদ্ধে বাকি দলগুলো যেভাবে একেবারে হামলা দিয়ে পড়েছে এবং এক কথায় কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, সেটা নিয়ে বিজেপি তো তোপ দেগেছে। কিন্তু এইবারে একেবারে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। তার কারণ এই 22শে জানুয়ারি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন এলান করেছে, এক নতুন বার্তা দিয়েছেন। কি করতে চলেছেন এই 22শে জানুয়ারি, এই বিষয় নিয়ে আলোচনা হবে এই মুহূর্তে। ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা, আর সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। একেবারে বিশদ আলোচনায় ফেরবার আগে আলাপচারিতা করে নিই। এই মুহূর্তে একেবারে স্টুডিওর মধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় গৌরাঙ্গ চৌহান রয়েছেন, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় চন্দন সিং, বিজেপি নেতা, এবং একই সাথে রয়েছেন মাননীয় বাপি প্রামাণিক, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই ট্রাইব টিভিতে। মূলত রাম মন্দির ঘিরে আগামী 22শে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হবে, সেই উদ্বোধনকে ঘিরে রাজ্য রাজনীতি তুঙ্গে রয়েছে, উত্তাপও বেশ পারদ চড়ছে। কিন্তু প্রশ্ন ঠিক তার আগেই একেবারে সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার নোটিশ জারি করে দিলেন, বলে ফেললেন, বার্তা দিয়ে ফেললেন যে হ্যাঁ, সেই দিন সম্প্রীতি মিছিল বের হবে। আমার প্রশ্ন সরাসরি গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, যে কথা আপনি এতদিন বলে এসছেন, আপনার দলেরা বলে এসছে যে বিজেপি একটি ধর্ম রিলেটেড এক পার্টি এবং সাম্প্রদায়িকতা করেন বিজেপি, মেনে নিলাম কিছুক্ষণের জন্য, কারণ গতকাল এই বিষয় নিয়েও আমাদের প্যানেল ডিসকাশন হয়েছে। কিন্তু প্রশ্ন, ধর্মের বিপরীতে কি ধর্মকেই দাঁড় করাতে হলো? আপনারাও কি ধর্মের রাজনীতি করছেন না? কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের যদি রাজনীতি করতেন, তাহলে 22শে জানুয়ারি যেদিন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন করে দিতে পারতেন। সেদিনও কিন্তু সেই জগন্নাথ মন্দিরও কিন্তু তৈরি হয়ে আছে 570 কোটি টাকা দিয়ে। এখানে তার বিরুদ্ধে মিছিলটা করতে হচ্ছে কারণ কালকে আপনারা দেখেছেন একজন সাংসদ মহাশয়া তিনি বলেছেন আমরা ধর্মকে নিয়েই রাজনীতি করি এবং ধর্ম আমাদের রাম হচ্ছে ভালো, আর অন্য যারা রাম করছে বা বলছে তারা হচ্ছে রামকে দুর্নাম করছে, বাজে করার চেষ্টা করছে। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে করে সদর্থক রাজনীতির কথা বলেছেন, সদর্থক আমি বলছি যেটা হচ্ছে আজকে ভারতবর্ষের সমস্যাটা এখানে নয়, সংবিধান, ভারতের সংবিধান। আপনি বলছেন জগন্নাথ মন্দিরের কথা, বেশ, জগন্নাথ মন্দির উদ্বোধন করতেই পারেন আপনারা, কিন্তু প্রশ্নটা এখানে ওটা নয়। যে ধর্ম নিয়ে 22শে জানুয়ারি আপনারা বলছেন যে এক প্রকার হিন্দুদেরকে সাপোর্ট করা হচ্ছে, এই কথাও আপনারা বলেছেন, তাহলে সেই ক্ষেত্রে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য মিছিলটা কেন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো? হ্যাঁ, দাঁড়িয়ে পড়লো এখন। কারণ হচ্ছে যেভাবে করে হিন্দু ধর্মের কথা বলে দিয়ে সমস্ত মানুষকে একত্র হিন্দু ধর্মের, আপনারা কি বলতে চাইছেন যে আপনারা সবাইকে নিয়ে অন্য ধর্ম, ভারতবর্ষ কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী এবং তাদের হচ্ছে অধিকার রয়েছে সব ধর্মের মানুষ সুখে শান্তিতে শৃঙ্খলার মধ্যে দিয়ে এবং নিজ ধর্ম পালন করতে পারবে। আজকে যে পরিস্থিতি প্যারাগনটা গোটা দেশ জুড়ে তৈরি করে দেওয়া হয়েছে বিজেপির দ্বারা, তাতে কিন্তু অন্য ধর্ম এবং অন্য মানুষগুলো বিপদগ্রস্ত। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, আজকে আমাদের হিন্দুরাও যদি একটা প্যারালাল যারা হচ্ছে মদ খেয়ে গাঁজা খেয়ে ঢাকঢোল বিজিয়ে রাম করছে, তারা আজকে সুরক্ষিত, আর আমরা যারা হিন্দুরা রয়েছি তারা হচ্ছে সুরক্ষিত নয়। তাহলে এই জন্য হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ, খ্রিস্টান দেশাই সব ধর্মের মানুষকে নিয়ে এবং সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে যে আপনারা সুখে শান্তিতে শৃঙ্খলার মধ্যে থাকুন, কোনো কারোর সাথে ক্লাসে যাবেন না। বিজেপি যে ধরনের প্যারাগনটা তৈরি করেছে গোটা দেশ জুড়ে, তাহলে সেদিন হয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে কিছু জায়গায় হয়তো ধ্বংসাত্মক রূপ দেখা। একটা বিষয় আপনি একটু পরিষ্কার করুন, আমি একেবারে এরপরেই চন্দনবাবুর কাছে আসবো। আপনি বলছেন যে এক প্রকার শান্তির বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। অযোধ্যা
অযোধ্যার রাম মন্দির কি অশান্তির কোনো বাতাবরণ তৈরি করছে? অযোধ্যা রাম মন্দির বাতাবরণ করছে না, কিন্তু বিজেপি যেভাবে করে এটাকে পলিটিসাইজ করেছে তাতে অশান্তির বাতাবরণই রয়েছে। সেদিন যদি অন্য সম্প্রদায়, ধর্ম এবং সাধারণ মানুষের উপরে যদি আক্রমণের, মানুষের আবেগের তৈরি করে দিয়ে যদি আক্রমণ হয়, তার দায়ভারটা কে নেবে? বেশ, একেবারে উত্তর নেব চন্দনবাবুর কাছ থেকে। চন্দনবাবু, একেবারে সিরিয়াস অ্যালিগেশন লাগানো হচ্ছে আপনাদের উপরে। বলা হচ্ছে যদি সত্যি সেদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে সেটার দায় কে নেবে? তার কারণ এক প্রকার আপনারা হিন্দু ধর্মকে বাড়াবা দিচ্ছেন, আগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং কোনো এক জায়গাতে তারা মনে করছেন যে বাকি ধর্মের লোকেদের আপনারা পিছনে ফেলার চেষ্টা করছেন। আর ঠিক সেই কারণের জন্যই 22শে জানুয়ারি ডেটটিকেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সিলেক্ট করলেন, বাছাই করলেন বাকি সম্প্রীতি মিছিল তৈরি করবার জন্য। চন্দনবাবু, প্রথমে বলছি যে গৌরাঙ্গবাবু বেশ কিছুদিন ধরে ওই আমাদের দীঘার যে জগন্নাথ মন্দির সেটা নিয়ে বারে বারে কথা এখানে তুলে ধরছে। তো আমরা বলবো যে খুব ভালো কথা, জগন্নাথ মন্দির হয়েছে, আমরা সমর্থন করি, খুব ভালো বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে জগন্নাথ মন্দির নিয়ে কি হাজার হাজার শ বছর ধরে কোনো সমস্যা ছিল? আজকে রাম মন্দির আমাদের কিন্তু ভেঙে ফেলা হয়েছিল, ভেঙে ফেলার পরে তারপরে কিন্তু আমরা 500 থেকে না বহুদিন ধরে ঠিক তাই রাম মন্দিরের সাথে আপনি জগন্নাথ মন্দিরের সঙ্গে তুলনা করাটা কিন্তু আমার মনে হয় না ঠিক আছে। আমি জগন্নাথ দেবকেও শ্রদ্ধা করি, খুব ভালো কথা, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি যে এই ধরনের কাজ করেছেন, তার জন্য খুব ভালো কথা। না চন্দনবাবু একটু ধর্মের দিকে আসতে হচ্ছে। না, বিষয় আমাকে বলা হয় হিন্দু ধর্মে 33 কোটি দেবতা, অবশ্যই। এবার সেই 33 কোটি দেবতায় কে কোথায় কি প্রতিষ্ঠা করবেন, কোন মন্দির প্রতিষ্ঠা করবেন, এটা কোনো খারাপ জিনিস হতে পারে না। কিন্তু প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক যে এই দিনটি কেন, এই দিনটি কেন? আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। এবার বিষয়টা হচ্ছে তারপর যে আমাদের বর্তমান যে পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রী, উনি উনার ভূমিকাটা পরিষ্কার করে বোঝাতে চাইছে, এবং ইন্ডি জোটের আরও এরকম ধরনের অনেক নেতা নেত্রী আছে, অনেক জায়গায় কিন্তু এইসব কর্মকাণ্ড ঘটবে। আমরা ছোটোবেলায় আমরা যখন হয়তো রাত বিরাতে কোথাও যেতাম, বা আমাদের কিন্তু একটা মন্ত্র বলা হতো, ভূত পিচাস নিকট नहीं आवे মহাবীর जब নাম শোনায়। তো বিষয়টা হচ্ছে কি, রাম নিয়ে কাদের অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝবেন ভালো করে। আজকে বারে বারে আমাদের মাননীয় দেবশ্রী চৌধুরীকে একই প্রশ্ন ছুড়ে দেওয়া হতো যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন। তাহলে আমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করে থাকি, তাহলে যেখানে রাম মন্দির হচ্ছে, অযোধ্যায় রাম মন্দির হচ্ছে, আমি এই ধরনের হিন্দুদের, এই ধরনের সনাতন ধর্মীদের লোকেদেরকে আমি ধিক্কার জানাই। সেখানে মুসলিম সম্প্রদায়ের লোক আমাদের মন্দিরে, আমাদের না, আমি বলছি তো আপনাদের মতন লোকেদের আমি ধিক্কার জানাই যে আপনাদের মতো, আমি সব হিন্দুকে বলিনি, যারা এই ধরনের এলিগেশন আনছেন বারে বারে, এবং আমাদের অযোধ্যা ইন্টারফেয়ার করবেন না, আমাকে বলতে দিন। আমাদের অযোধ্যা রাম মন্দিরে অনেক মুসলিম, আমি কালকেও বলেছি, অনেক মুসলিম ভাইরা আছে, তারা কিন্তু স্বীকার করেছে এবং তারা খুব আনন্দিত যে ঠিক আছে বাবর মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ করেছিল, তার জন্য ওরা কিন্তু ইতিহাস জানে। আপনারা এমন ডিস্টার্ব করবেন না। চন্দনবাবু আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু তার আগে একটা বড় প্রশ্ন এখানে উঠছে, যে কথা উঠছে বারবার করে রাম মন্দিরকে ঘিরে, সেই রাম মন্দির আপনি পূরণ করবেন আপনার কথাটিকে, কিন্তু তার আগে একটা ছোট ইনফরমেশন আপনাকে দেওয়াটা অত্যন্ত দরকারি। মেদিনীপুর শহরে গান্ধীঘাটে কাঁসাই নদীর ধারে রাম সীতা মন্দির সংস্কার করে মেদিনীপুর পুরসভা আর জুন মালিয়া একেবারে রামের পাশে সীতামাকেও বসিয়েছেন। মানে কোনো এক জায়গাতে আপনাদেরকে অ্যালার্ট করা হচ্ছে যে রামের পাশে সীতা অত্যন্ত জরুরি, শুধুমাত্র রাম মন্দির উদ্বোধন করলে হবে না। ঠিক আছে, সেখানে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের সনাতন ধর্মে বহুত সাধু সন্ন্যাসীরা রয়েছে, তারা যেভাবে বলবে, তারা কিন্তু আমাদের শুধু বিজেপির যে আমাদের প্রধানমন্ত্রী আছে মাননীয় নরেন্দ্র মোদী, উনার কথাই কিন্তু টোটালি সব কিছু হচ্ছে না, আমাদের মুনি ঋষিরা আছে সেখানে। আমরা সংস্কৃতি, আমরা মহাভারত গীতা সব পড়ে নিয়ে কিন্তু আমরা করছি। তারপর আরেকটা কথা বলছি, আমাদের বর্তমান কিন্তু বারে বারে বলা হয়, আমাদের এখানকার আমাদের রায়গঞ্জের বিধায়ক বলেছিল যে আমাদের মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী নাকি তো ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতি সব ধর্মকে তিনি সাপোর্ট করেন, সব জাতিকে সব ধর্মকে সমর্থন করেন। তাহলে 22শে জানুয়ারি উনি কি বোঝাতে চাইছে? এবং আরেকটা কথা বলি, আমাদের বর্তমানে, আমাকে একটু কথাটা বলতে দিবেন কিন্তু মাঝখানে আটকাবেন না। আমাদের এমএলএ বলেছে যে আমরা নাকি বারে বারে একই কথা বলে যাচ্ছে, যে উনিও বলেছে যে একমাত্র মমতা ব্যানার্জি সর্বধর্মকে উনি সাপোর্ট করে। তাহলে একটা কথা বলি, যে আপনি একবার জিজ্ঞাসা করবেন আপনার মুখ্যমন্ত্রীকে যে 22 তারিখে উনি কি করতে যাচ্ছে, এবং গোটা ভারতবর্ষে ইন্ডি জোটকে একটা বার্তা দিতে চাইছে যে উনি কোন সম্প্রদায়ের লোককে সমর্থন করছে এবং রাম মন্দিরের বিরোধিতা করছে কিনা, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের বিধায়ক বলেছে আমাদের সাংসদকে নিয়ে কটূক্তি করেছে। তো আমি একটা কথা বলি, আপনি আমাদের বর্তমান যে বিজেপি সরকারের চন্দনবাবু প্লিজ চন্দনবাবু, আজকে আমাদের টপিক ওটা না, আপনি তৃণমূলের কালচার, ওটা গতকালের টপিক ছিল চন্দনবাবু। বেশ চন্দনবাবু, একেবারে বাপিবাবুর কাছে আসবো। বাপিবাবু, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একেবারে বলা যেতে পারে এই 22 তারিখে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, 22 তারিখে একাধারে দেখা যাচ্ছে রাম মন্দির সম্পূর্ণ বলতে দিতে হবে। অবশ্যই বলার সুযোগ দেবো চন্দনবাবু প্লিজ চন্দনবাবু, অবশ্যই বলার সুযোগ দেবো। বাপিবাবুর কাছে তার আগে একবার আসবো। বাপিবাবু, এই বিষয়টিকে আপনি ঠিক কিভাবে দেখছেন? কারণ একাধারে 22 তারিখে একেবারে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে, ঠিক যেটা একেবারে বললেন চন্দনবাবু, সেই দিনটাকেই কেন বাছাই করতে হচ্ছে? আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 22 তারিখটাকেই কেন সম্প্রীতি মিছিলের জন্য বেছে নিলেন? কেননা একাধারে তারাই বলছেন যে তারা ধর্মের রাজনীতি করেন না, তাহলে এটা কি? এর দুরকম ব্যাখ্যা আছে। যদি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেন তাহলে পশ্চিমবঙ্গ তথা যারা আজকে বিজেপি বিরোধী জোট, তারা স্বাভাবিকভাবেই মুসলিম তোষণের একটা ব্যাপার আছে। মুসলিম তোষণ সে অর্থে, কারণ 30% যে ভোট পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকে যারা শাসন ক্ষমতায় আছে, এখানকার যারা আপনি ধর্মনিরপেক্ষ দল যাদের বলা হয়, বিজেপিকে ধর্মের পক্ষের দল বলা হয়, ধর্মনিরপেক্ষ দল এই বাকি দলগুলো কংগ্রেস, সিপিএম বা তৃণমূল, তারা প্রত্যেকে মুসলিম ভোট ব্যাংকটাকে কাজে লাগানোর চেষ্টা করে। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে, আপনারা এটাও জানেন যে রাম মন্দির নিয়ে আমার কাছে যতটুকু তথ্য, যে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ করেছিল। রাম মন্দির যে ট্রাস্ট আছে তারা, এটা তো বিজেপির কোনো কর্মসূচি নয়, যদিও এটা এখন রাজনৈতিক বিষয়। স্বয়ং নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী তিনিও এই কথাটা প্রকাশ্যে বলছেন যে তাকে আমন্ত্রণ করা হয়েছে। হ্যাঁ, একেবারে একদম আমন্ত্রণ করা হয়েছে। এটা কিন্তু এটা বিজেপির কোনো কর্মসূচি নয়। এটা প্রথমেই দুই পক্ষের কথা শুনলাম, বিজেপি এবং তৃণমূলের। প্রতিষ্ঠা তিনি করছেন কেন? বেশ আসবো গৌরবাবু প্লিজ। আমার বক্তব্য হচ্ছে যে সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করতে চাইছেন, যে আজকে পশ্চিমবঙ্গে তাকে ক্ষমতায় থাকতে গেলে যদি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন তাহলে তাকে সম্প্রীতি যে মিছিল বা বার্তা এটা দিতেই হবে, কারণ একটা শ্রেণীর ভোট তার দরকার, কারণ ওই ভোট ব্যাংকটা যদি ভেঙে যায়। ব্যাপারটা তো এরকমও হতে পারতো বাপিবাবু, যে এই দিনটিতে যখন সবাইকে একসাথে আমন্ত্রণ জানানো হলো, তখন ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানে যেতে পারতেন, এবং সেখান থেকেও তো একটা অন্যরকম সম্প্রীতির বাতাবরণ তৈরি হওয়া যেত। কিন্তু ওনার উপরে তো একটা বাধা আছে। আমি যেটা বলার চেষ্টা করলাম, যে 30% যে ভোট ব্যাংক, তারা অসন্তুষ্ট হবেন, এটা স্বাভাবিক ব্যাপার। আজকে কংগ্রেস যায়নি, সিপিএম প্রথম দিনই না করেছে। সিপিএমই একমাত্র দল তারা ধর্মটাকে অন্যভাবে ব্যাখ্যা করেন, কিন্তু ভারতের বাকি রাজনৈতিক দলগুলো, আজকে মহাত্মা গান্ধীর দল, আজকে জাতীয় কংগ্রেস বা তারা তো রাম সম্পর্কে তাদের কোনো অ্যালার্জি ছিল না, কিন্তু ইদানিংকালে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি হচ্ছে ধর্মীয় একটা কাঠামো, একটা হিন্দু পোলারাইজেশনের চেষ্টা করে। বাকি রাজনৈতিক দলগুলো তারা বাকি ধর্মনিরপেক্ষ থাকার চেষ্টা করে, বাকি ইসলাম, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যে ভোট ব্যাংক, সেটাকে তাদের দরকার। বিশেষ করে এই রাজনৈতিক পরিস্থিতি ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে চলছে, কিন্তু দেখা গেল 90-এর দশকের পর থেকে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে একমাত্র বিজেপি দল তারা শুধু সরাসরি হিন্দু ভোট ব্যাংককে কাজে লাগানোর চেষ্টা করে। তারা হিন্দু পোলারাইজেশন শুরু করেছে। 70% ভোট ব্যাংকে তারা যদি পোলারাইজ করতে পারে, তাহলে তারা আজকে দেখতে পাচ্ছেন কেন্দ্রে ক্ষমতায় আছে, এবং তাদের মূল ইস্যু কিন্তু এটাই। যদিও
রাম মন্দির ইস্যুটাকে অন্যভাবে এখানে আজকে কেন মুখ্যমন্ত্রী হঠাৎ করে সেই জায়গায় গেলেন, তার ব্যাখ্যা এটাই যে তার পশ্চিমবঙ্গের যে ভোট ব্যাংক, এবং আজকে যদি উনি ওখানে রাম মন্দিরে যেতেন তাহলে তারা এই ভোট ব্যাংকটা অবশ্যই দ্বিধাবিভক্ত হতো। এখানে কংগ্রেস সিপিএম তারা এনডিএ যে জোট আছে, আজকে ইন্ডিয়া যে জোট বানানো হয়েছে সেই জোটের জায়গা থেকেও তিনি ধাক্কা খেতেন। এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন সমন্বয়ের মিছিল বলুন বা সম্প্রীতির মিছিল বলুন, এটা করার চেষ্টা করছেন। বেশ বেশ, একেবারে গৌরাঙ্গবাবুর কাছে আসবো। গৌরাঙ্গবাবু, আপনি হাত তুলছিলেন, বলুন কি বলছিলেন। বাংলাতে শান্তি সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় যে 22শে জানুয়ারি দিয়েছেন এরকম নয়, প্রতি বছর সংহতি দিবস, আর প্রতি বছর আপনি যতবার বলছেন যে শান্তির কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বাতাবরণ চেষ্টা করার কথা বলছেন, মিছিল বা শান্তির কোনো রকম বার্তা। প্লিজ আসবো চন্দ্রবাবু প্লিজ দাঁড়িয়ে আছে মাঠে ঘাটে দাঁড়িয়ে, প্লিজ চন্দনবাবু আপনাকে বলার সুযোগ দেবো। একেবারে যে শান্তির কথা আপনি বলছেন গৌরাঙ্গবাবু, কথা বলছেন আপনারা, প্লিজ আপনি কন্টিনিউ করে, চন্দনবাবুই বলে ফেলেছে, বলুন গৌরাঙ্গবাবু। বিজেপি আমাদের রাজনৈতিক বিশ্লেষক যিনি বললেন, একটা সম্প্রদায়কে নিয়ে, একটা সেকশনকে নিয়ে ভোট ব্যাংকের কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাতে 56% ভোট রয়েছে। সুতরাং কোন দল কোথায় কি করলো, অন্যদের তো সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে বিজেপি আজকে লাফাচ্ছে পশ্চিমবঙ্গে, তাদের ভোট পার্সেন্টগুলো যদি সুইং করে তাহলে তারা জিরোতে গিয়ে দাঁড়াবে। এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। আজকে দেখতে লাগবে উগ্র হিন্দুত্ববাদ, হিংসাত্মক উগ্র মৌলবাদ যেরকম ক্ষতিকারক, উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করেছে বিজেপি। আমাকে বলতে দিন চন্দ্রবাবু, উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করেছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। রামকৃষ্ণ সারদা মণিকে যেরকম দরকার ছিল সংহতি এবং মানুষের মধ্যে শান্তির বার্তা বজায় রাখার জন্য, আজকে পশ্চিমবঙ্গে শান্তি ও সংহতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। কারণ উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক বিশ্লেষক যে কথা বলেছে ভুল ব্যাখ্যা দিয়েছে, আর বিজেপি যে কথা বলছে পুরোটাই ভুল ব্যাখ্যা দিয়েছে। যে উগ্র হিন্দুত্ববাদ কখনো মানুষের কাম্য নয়। মানুষের দাঙ্গা লাগায়, পাড়ায় হিংসা লাগায়, মানুষের উন্নয়ন করতে দেয় না। সেই জন্য শান্তি আজকে প্রতিষ্ঠিত দরকার। আর সব মানুষের মধ্যে যদি হিংসাত্মক ঘটনা না ঘটে, সেই জন্য দরকার। দুজনে ভুল বলেছে, দুজনে ভুল ব্যাখ্যা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট নেই, কিন্তু এখন ভোটের দরকার নেই, ভোটের দরকার আছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি টিকে থাকতে পারবেন কি পারবেন না? তিনি দিল্লির ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট নয়, এই ভোটটা হচ্ছে মোদী টিকে থাকতে পারবে কি পারবে না? যার জন্য পলিটিসাইজ করেছে আর উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করেছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ জুড়ে। যার জন্য মব লিঞ্চিং এর মতো ঘটনা হচ্ছে। আমি রাজনৈতিক বিশ্লেষকদের কাছে জিজ্ঞেস করবো, মব লিঞ্চিং কেন হয়েছিল? কেন হাতরাসের ঘটনা ঘটেছিল? কেন আপনার কাছে মণিপুরের ঘটনা ঘটছে? আপনি উত্তর দিবেন অবশ্যই। তার আগে বিজেপি তো উত্তর দিতেই পারে না, আপনি উত্তর দিবেন। উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত যারা করেছে তার বিরুদ্ধে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যেটা মা সারদা করেছিলেন, যেটা রামকৃষ্ণ করেছিলেন, যেটা বিবেকানন্দ করেছিলেন, সবসময় মনে রাখতে হবে বাংলাতে শান্তি সম্প্রীতির বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। আর এই জন্যই আজকে সংহতি দিবস দরকার। সেদিন কি হবে জানেন? যেদিন দেখছিলেন না রাম মন্দিরের সময় গন্ডগোল লাগছিল, পাড়ায় দাঙ্গা লাগছিল, সেই দিনও দাঙ্গা লাগাবে এরা। আর এই দাঙ্গার জন্য গোটা ভারতবর্ষে আগুন জ্বলবে। যখনই এরা আসে, বিজেপিরা আসে পশ্চিমবঙ্গে মিছিল করবে, তখনই দাঙ্গা লাগাবে। একেবারে মিড অফ দ্য শোতে চলে এসেছি, এবং যে উগ্র হিন্দুত্ববাদ বা হিন্দুত্ববাদের এত কথা হচ্ছে, এত বাতাবরণ তৈরি হচ্ছে, পলিটিক্যাল অ্যানালিস্টকেও বলা হচ্ছে যে তিনি ভুল বলছেন, তাকেও প্রশ্ন করা হচ্ছে। কিন্তু এত প্রশ্ন, এত তাপ উত্তাপের মাঝে বেশ চন্দনবাবু আসবো একেবারে মিড অফ দ্য শোতে এসে সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর কোথাও যাবে না, সঙ্গে থাকুন, তাপ উত্তাপ চলতে থাকবে, দেখুন। যে হারে তাপ উত্তাপ বাড়ছে এবং রাজনৈতিক পারদ যেভাবে চড়ছে, বলা যেতে পারে যে 22শে জানুয়ারি আসার আগে যে তাপ উত্তাপ, 22শে জানুয়ারিতে ঠিক কী হতে চলেছে, সত্যি সেটাই দেখার সুযোগ থাকবে হয়তো সমস্ত ভারতবাসীর। এবং একেবারে সরাসরি প্রশ্ন চলে আসবো বাপিবাবুর কাছে। বাপিবাবু, আপনি হাত তুলছিলেন, আপনি কিভাবে এই ব্যাপারগুলোকে ব্যাখ্যা করবেন? তার কারণ এক কথায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে দ্বৈরথ প্রকাশ্যে আসছে শুধুমাত্র রাম মন্দিরকে ঘিরে, সত্যিই কি মানুষ এইরকম রাজনীতি চেয়েছিল? কি বলবেন?
আমার বক্তব্য, গৌরাঙ্গবাবু প্রশ্ন করলেন যে রাম মন্দির সংক্রান্ত বিষয়ে বিজেপিকে এবং আমাকে, আমার তো বিজেপির বলার বিষয় নয়, আমি তৃণমূল বিজেপি দুই পক্ষের হয়েই বলবো না। আমার বক্তব্য হচ্ছে যে রাম মন্দিরের আজকে উদ্বোধন 22 তারিখ, সংগতি দিবসের জন্য মিটিং হচ্ছে, তার মানে মুসলিম তোষণের জন্য। না না, এটাকে আপনি সংগতি দিবস কি 22শে জানুয়ারি? আমার প্রশ্ন আপনার কাছে, 22শে জানুয়ারি সংগতি দিবস কবে থেকে ঠিক হলো? নয় কি না? না না না, সংগতির বাতাবরণ দরকার নেই আপনার মতে? না না না, বিষয়টা আমি যদি ভারতবর্ষে বা বিভিন্ন আমার জায়গায় যদি বক্তব্য 22শে জানুয়ারি সংগতি দিবস কবে থেকে চালু হলো? দায় দিবেন তো আপনি? না না না, পশ্চিমবঙ্গের সংগতি দিবস মমতা বন্দ্যোপাধ্যায় করেন। সংগতি দিবসের দিন কি রাম মন্দির উদ্বোধন হচ্ছে না? সংগতি দিবসের দিন রাম মন্দির উদ্বোধনের দিন সংগতি দিবস পালন হচ্ছে। আমার প্রশ্ন আপনার কাছে, না অবশ্যই আছে, মানব ধর্মের প্রচার নাই। আপনি সংগতি দিবস আজকে 22শে জানুয়ারি কেন? 22শে জানুয়ারি সংগতি দিবস 21শে জানুয়ারি নয় কেন? 23শে জানুয়ারি নয় কেন? 22শে জানুয়ারি, আজকে 23শে জানুয়ারি তো করতে পারতেন। গোটা ভারতবর্ষ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষে শুনুন, ভারতবর্ষে সেদিন যদি সুভাষচন্দ্রের জন্মতিথি এবং এদের সাথে 26শে জানুয়ারি সংবিধান দিবস, তার দায়ভার আপনারা সেদিনও করতে পারতেন, কিন্তু হঠাৎ করে 22শে জানুয়ারি কেন? এই কথাটা বলতে পারবেন? না না না, উগ্র হিন্দুত্ববাদের সাথে সাধারণ মানুষের ক্লাস লাগবে না, এটা দিতে পারবেন? উগ্র হিন্দুত্ববাদের পক্ষে বলছি না। আপনি দিতে পারবেন, বলুন যে দিতে পারবেন সেদিন। আপনারা যতই উগ্র হিন্দুত্ববাদ বলে যাবেন, যতই কথা বলে যান, আপনারা যাকে ইশারা করছেন, যে সম্প্রদায়কে ইশারা করছেন, তারা বুঝে গেছে যে আপনারা তাদেরকে শোষণ করে চলছেন। সংগতি দিবসটা কি আগে থেকে ভরকাতে চাইছেন, আপনারা যাদেরকে ভরকাতে চাইছেন তারা বুঝে গেছে এবং ভারতবর্ষে তারা জবাব দেওয়া শুরু করেছে। আর আপনারা অতি শীঘ্র জবাব পেয়ে যাবেন, তাদেরকে আপনি সাপোর্ট করছেন, অতি শীঘ্র জবাব পাবেন। প্রশ্ন করতে যাচ্ছি, বেশ আসবো বাপি বাবু আপনার কাছে। বাপি বাবুর কথা প্রসঙ্গে একেবারে গৌরাঙ্গবাবুর কাছে আসবো। গৌরাঙ্গবাবু, এই যে কথাটি বললেন বাপি বাবু যে 23শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী, সেই দিনটিকেও তো সংগতি দিবস হিসেবে পালন করা যেত, সেই দিনও তো সেই বিক্ষোভ মিছিল বের করা যেত। সংগতির দিন হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী তো আরো ভালোভাবে পোট্রে করা যেত, তাহলে সেই দিন না করে 22শে জানুয়ারিটাই কেন? তার থেকেও বড় যে বিষয় আসছে সামনে, যে অযোধ্যার রাম মন্দির উগ্র হিন্দুত্ববাদ, এটা বারবার কেন বলছেন আপনি? উগ্র হিন্দুত্ববাদ বারবার করে বলতে হচ্ছে কারণ ওনারা যে ধরনের ফেটটি বেঁধে ডিজে বাজিয়ে জয় শ্রীরাম বলে ভাঙচুর করতে করতে যখন করতে যায়, শুনুন, যে ওটা হিন্দু নয়, ওটা হিন্দু ধর্ম নয়। জয় শ্রীরামটা উগ্র হিন্দুত্ববাদ? উগ্র ডিজেতে হিন্দি গান বাজবে, নাচানাচি করবে, তরোয়াল নিয়ে থাকবে, এটাকে আপনি হিন্দুত্ব বলতে পারেন? 22 তারিখে আপনাদের দ্বারা গন্ডগোল হতে পারে, এই জন্যই হয়েছে। শুনুন, রামনবমীর দিন আপনারা হাওড়াতে গন্ডগোল করেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে রামনবমীর দিন আপনারা হাওড়াতে গন্ডগোল করেন, রাস্তা অবরোধ করেন, ভাঙচুর করেন, অনেক কিছু করেন। সেই জন্য যারা বাংলার পলিটিক্স জানে না, যারা বাংলার অনেক কথা বলেছিলেন শান্তিতে রাখতে চায় না, তারা এই কথাগুলো বলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলার মানুষকে সুখে শান্তিতে রাখতে গেলে পারে তাকে পাশে দাঁড়াতে লাগবে, সেই জন্য তিনি এই সংগতি আপনাদের যে জাতি যে ধর্মকে নিয়ে তোষণ করে আপনারা চলছেন, সবাই বুঝে গেছে ওসব আর চলবে না, ওইসব রাজনীতি চলবে না। রামনবমীর দিন আপনারা গন্ডগোল করেন কি করেন না? আমি একটা প্রশ্ন করলাম আপনাকে, আপনি কোন জাতি কোন ধর্মকে বিশ্বাস করেন? আপনারা কোন জাতি কোন ধর্মের লোক বলুন? আপনি কোন ধর্ম কোন জাতির লোক আগে সেটা বলুন। সেই রামের আমাদের আপনি কোন জাতি কোন ধর্মের লোক সেটা বলুন। আমার প্রশ্নের উত্তর দিন, আপনি কোন জাতি কোন ধর্মের লোক সেটা বলুন, সেটা প্রমাণিত হবে। আপনি কোন জাতি কোন ধর্মের লোক সেটা প্রমাণ করুন। আমাদের মুসলিমরা কিন্তু আমাদের সাথে চন্দ্রবাবু প্লিজ, গৌরাঙ্গবাবু প্লিজ, চন্দ্রবাবু প্লিজ, গৌরাঙ্গবাবু প্লিজ, চন্দনবাবু, কে উগ্র হিন্দুত্ববাদ করছে তার থেকেও বড় কথা আপনারা অত্যন্ত উগ্র হয়ে যাচ্ছেন। প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। চন্দনবাবুর কাছে আসবো। চন্দনবাবু, যে কথা আপনারা বলছেন যে আপনারা এই রাম মন্দির উদ্বোধনের দ্বারা সত্যিই আপনারাও এক প্রকার সম্প্রীতির বার্তা দিতে চাইছেন, এটা আপনাদের তরফ থেকেও বলা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে যে সেই রাম মন্দির উদ্বোধনের দিনতে এতগুলো যখন রাজনৈতিক পরিকাঠামো, রাজনৈতিক বাতাবরণ, রাজনৈতিক এত মতভেদ আসছে, তখন সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার বা আপনাদের সরকার ওপেন ফ্রন্টে এসে কোনো কিছু ডিক্লেয়ার কেন করছে না? কেন বলছেন না? আপনারা কেন বারবার আমন্ত্রণ জানানো সত্ত্বেও যারা আসতে চাইছেন না, এই রাম মন্দির উদ্বোধনটা তো সবার আনন্দের বিষয়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে পলিটিক্যাল এজেন্ডা করতে দিচ্ছেন কেন আপনারা?
বিষয়টা হচ্ছে যে রাম মন্দিরের উদ্বোধনের দিন আমাদের যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিন আমাদের কিন্তু যথেষ্টভাবে গোটা বিশ্ব জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে সেখানে এই যে কথা বলতে প্লিজ উত্তরটা নিতে দিন, বলুন। অ্যাকচুয়ালি রেজিস্টার মাতালটা হচ্ছে আপনাদের দলে আছে, রেজিস্ট্রেশন করা আছে। আপনাদের যে বয়স্ক নেতা মন্ত্রীরা আছে না, তারা গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে গিয়ে ফুর্তি করে। আপনাদের নেত্রী আছে, তারা হোটেলে গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করে। আমি রিকোয়েস্ট করবো, প্লিজ গৌরঙ্গবাবু প্লিজ, চন্দনবাবু প্লিজ, চন্দনবাবু প্লিজ, আমি বারবার বলছি এক কথায় অঞ্জন প্লিজ শুনে নিন। এক কথায় অঞ্জন বিলোদা বেল্ট অ্যাটাক করার জায়গায় নয়। কেন পার্সোনাল অ্যাটাক করছেন আপনারা? আপনারা কথা বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু পার্সোনাল অ্যাটাক করবেন না। বলুন। নিয়ে যে কথা হচ্ছিল, এবার বিষয়টা হচ্ছে সেখানে দেখুন সবাইকে যারা 7,000 আমাদের নেমন্তন্ন কার্ড যে স্পেশাল ভাবে ছাপিয়েছে তাদেরকে করা হয়েছে। এবার কারা যাবে কারা না যাবে সেটা কিন্তু তাদের ব্যক্তিগত মতামত, তাদের ব্যক্তিগত ব্যাপার। এবার রাম মন্দির নিয়ে, রামকে নিয়ে অনেকের, আমি বলেছিলাম অনীহা আছে, তাদের হয়তো অ্যালার্জি আছে, সেখানে গেলে তাদের ভোট ব্যাংকে একটা এফেক্ট পড়তে পারে, তারা নাও যেতে পারে। এবং এতদিন ধরে যারা রাম মন্দির নিয়ে বিরোধিতা করেছিল তাদের মুখে কিন্তু চুনকালি পড়ে গেছে, নানান রকম তারা রাম জন্মভূমি নিয়ে প্রশ্ন করছিল এবং রাম মন্দির নিয়ে তারা অনেক রকম প্রশ্ন করছিল। আরে রাম মন্দির তো একটা ভোটের এজেন্ডা, দাঁড়ান কথাটা বলতে, রাম মন্দির ভোটের এজেন্ডা, রাম মন্দির প্রতিষ্ঠিত হবে, আরে ডেট হচ্ছে না, আরে এইসব ডেট শুনে এদের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা এর আগে ডেট চাইছেন কবে রাম মন্দির হবে, রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলবে, ওখানে ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছে না, আর আপনারা যাদের বিজেপি প্রতিষ্ঠিত হচ্ছে, বিজেপিকে প্রতিষ্ঠিত চাচ্ছেন, আপনারা যাদেরকে বার্তা দিতে চাইছেন, আপনি বলছেন রাম মন্দিরে গন্ডগোল হবে, ওইখানে শৃঙ্খলা ভঙ্গ হবে, কেন হবে? আর কি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন? আপনারা একমাত্র পশ্চিমবঙ্গে এই ধরনের কথাবার্তা এরকম পরিবেশ তৈরি করেছেন। নিচু জাত বলে রাষ্ট্রপতিকে ঢুকতে দেন না আপনারা। আরে আপনাদের নিচু জাত বলে রাষ্ট্রপতিকে ঢুকতে দেন না। রাষ্ট্রপতিকে আগে নিজেরটা ঠিক করুন, তারপর অন্যের কথা বলবেন। নেতা আমাদের রাষ্ট্রপতিকে কটূক্তি করেছে, আর আমাদের দল এক রাষ্ট্রপতি মহিলাকে একটা শীর্ষ জায়গায় একেবারে আসবো। গৌরঙ্গবাবু কথা প্রসঙ্গ টেনে একেবারে বাপিবাবুর কাছে আসবো এবং চন্দনবাবুর কথা প্রসঙ্গও আসবো। আপনি যে কথা বললেন গৌরঙ্গবাবু, যে রাষ্ট্রপতিকে নিয়ে এত সম্মান বা অসম্মানের কথা, অখিলগিরির বক্তব্যটা আপনি নিশ্চয়ই ভুলে যাননি। একেবারে আসবো বাপিবাবুর কাছে। বাপিবাবু, এই বিষয়টা ঠিক কীভাবে দেখছেন? বারবার যে কথা প্রসঙ্গে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে বারবার করে নজর পড়ছে বা বলা যেতে পারে নিশানাও করা হচ্ছে যে তিনি কেন প্রাণ প্রতিষ্ঠা করছেন, এবং তার থেকেও বড় কথা যে শঙ্করাচার্যরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই বারবার বলছেন যে তারা এক প্রকার সেখানে যাবেন না, এক প্রকার না করে দিচ্ছেন, এবং তারা বলছেন যে সেখানে গেলে তাদের যে গরিমা, তাদের যে পদের গরিমা, সেই পদের গরিমা নষ্ট হবে। কোনো এক জায়গা থেকে সত্যি সত্যি হিন্দু ধর্মের ওপরে আবারও নতুন করে এক নিশানা করা হচ্ছে, কি বলবেন? বিষয়টা দুই তরফের যে বক্তব্য আসছে বারে বারে, এটা মনে হচ্ছে যে এটা বিজেপির রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আর এদিকে তৃণমূল যারা বসে আছে বাধা দিচ্ছে। বাস্তবে তো তা নয়। রাম মন্দিরের যে 500 বছরের ইতিহাস আপনি যদি দেখুন, 2019 সালে 9 নভেম্বর, একটু পড়াশোনা করতে হবে, সুপ্রিম কোর্টের রায়ে সেই জায়গা, এটা তো আইন মেনে, সংবিধান মেনে হয়েছে। 2019 সালে 9 নভেম্বর সুপ্রিম কোর্ট 2.77 একর জমি রাম মন্দিরকে দিয়েছে এবং 5 একর জমি মসজিদের নামে অন্য কোথাও দিতে বলা হয়েছে। তারপরে রাম মন্দির তৈরি হয়েছে। এটা কি বিজেপির নিজস্ব তার ফান্ডিং টাকা দিয়ে হয়েছে, না ভারতবর্ষের ইন্ডিয়ান গভর্নমেন্টের টাকায় রাম মন্দির হচ্ছে? এটা সাধারণ মানুষের টাকায় রাম মন্দির হচ্ছে, এবং রাম মন্দিরের একটা নিজস্ব টাস্ক বোর্ড আছে, তারা আমন্ত্রণ করছে, সেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন, বাকিরা যাচ্ছেন না। এখন কোন ধর্মগুরু যাবেন, তারা যাবেন না, তাদের ব্যক্তিগত, এই উত্তরটা আমি দিতে পারবো না। শঙ্করাচার্য যাচ্ছেন না কেন, তাদের কাছে ব্যাখ্যা আছে। ভারতবর্ষের আমার কাছে যতটুকু ইনফরমেশন, ভারতবর্ষের সমস্ত মত পথ পন্থ সবার কাছে আমন্ত্রণ গেছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে যেমন গেছে, সেরকম সমস্ত সমাজের সমস্ত প্রতিষ্ঠানের কাছে নিয়ে নরেন্দ্র মোদী, প্লিজ আসবো, নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছে, এই বিষয়টি নিয়ে সব থেকে বড় প্রশ্ন। এবং যে কথা আপনি বলছেন, একেবারে 1885 সাল থেকে এই বিষয়, এই রাম
মন্দির বিষয় নিয়ে একেবারে ইতিহাস যদি ঘাটা যায় তাহলে 1885 সাল থেকে এই মতবিরোধ চলছে এবং একটা জায়গা থেকে কনক্লুড এবং করলে আপনি একটু সেখানে কেন বারবার রাজীব গান্ধী কিন্তু প্রথম রামলালাকে পূজন করার একেবারেই ছিলেন, উনি মন্দির খুলতে দিয়েছিলেন তারা এবং রাম মন্দির তারা কিন্তু যে অনেক বাবরি ধাঁচা যে ভাঙা হয়েছিল সেই সময় কিন্তু বিজেপি গভর্নমেন্ট ছিল, লড়াই করেছে, তারা সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ রামকে যারা শ্রদ্ধা করে তারা সেটাকে পুনরুদ্ধার করেছেন, তারা দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আজকে রাম মন্দির তৈরি হচ্ছে। তার মানে কোনো এক জায়গাতে বাপিবাবু, তার মানে এই জায়গাটায় একটা সার্টেন পয়েন্টে আসা যেতে পারে যেখান থেকে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী যদি ধর্মের রাজনীতি করছেন বা বিজেপি যদি ধর্মের রাজনীতি করছেন, প্যারালালি মমতা বন্দ্যোপাধ্যায় 22 জানুয়ারি সেই মিছিল দেখে ধর্মের রাজনীতি করছেন। প্রথমেই ব্যাখ্যা দিলাম যে ভারতবর্ষে বিজেপি একমাত্র রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে বিজেপি সরাসরি বলে তারা ভারতবর্ষের মূল যে কালচার হিন্দুত্ব তাকে সাপোর্ট করে তারা রাজনীতি করে, আর বাকি রাজনৈতিক দলগুলো ধর্ম নিরপেক্ষতার জায়গা থেকে রাজনীতি করে। 30% যে ভোট ব্যাংক, এটা তো গৌরাঙ্গবাবু অস্বীকার করলে হবে না, সেটা তো মূল ইস্যু, কারণ ওই ভোট ব্যাংক তো চলে যাবে। আজকে রাম মন্দিরের যদি মন্দির প্রতিষ্ঠার উদ্বোধনে যদি আজকে বাকি রাজনৈতিক দলগুলো চলে যায় তাহলে স্বাভাবিকভাবে অসন্তুষ্ট হবে। দুর্গাপূজা করার সাথে রাম মন্দির উদ্বোধনের বিষয় নেই, এখানে দীর্ঘ রাজনৈতিক লড়াই আছে। অবশ্যই রাম মন্দিরের উদ্বোধনে যাওয়া উচিত ছিল। নিশ্চয়ই তাকে আমন্ত্রণ জানানো হয়নি। আপনাকে কে বলেছে যে আমন্ত্রণ জানানো হয়েছিল? রাম মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে প্রপারলি, যেখানে রাষ্ট্রপতি উপেক্ষিত, সেখানে আপনি কি করে আপনি কথা বললে হবে না। আপনাদের মতো লোকদের জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং সমাজের মধ্যে মুসলিম বা অন্য এই বীজ ঢোকানোগুলোকে আপনি জানেন না, আপনারা এবং বিজেপি দুটোই একইভাবে আপনারা চলছেন, বলছেন এগুলা বন্ধ করুন। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রামকে তারা ইসে করে সেই দিনই তারা দাঙ্গা লাগায়। যদি গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে দাঙ্গা বলুন আগে, সেই জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসল এজেন্ডা এজেন্ডা না রেখে আরো মেরুকরণ করছেন। আপনি সমাজের মধ্যে আরো বিশৃঙ্খলা আপনি আরো মেরুকরণ করছেন। এটাকে মানুষ আগে বলুন, আপনি এটাকে বলুন যে তৃণমূলকে আমন্ত্রণ করেছেন করেনি। তৃণমূল এমন একটা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান কেউ নেই, এখানে হচ্ছে মানব ধর্মটাই হচ্ছে বড় ধর্ম। দলের কাছে ইনফরমেশন নিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমন্ত্রণ আসেনি। গৌরাঙ্গবাবু প্লিজ আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি। একেবারে আপনি বলছেন যে মানুষের কথা আপনারা ভাবছেন, মানুষের কথাই আপনারা এতদিন ভেবে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমারও আপনারও এবং যারা এখানে বিজেপির পক্ষ থেকে বসে রয়েছেন বা রাজনৈতিক বিশ্লেষক বসে রয়েছেন তাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাহলে প্রশ্ন উঠছে যে শান্তির বাতাবরণ, যে মানুষকে নিয়ে চলার এত কথা, তাহলে 500 দিন ধরে ওই ছেলেমেয়েগুলো কেন রাস্তায় বসে থাকে প্রথম? আর দ্বিতীয়ত ডিএ নিয়ে এত কেন প্রশ্ন ওঠে? কেন এসএলএসটি চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকছে? কেন এতগুলো ছেলে মেয়ে সবসময় রাস্তায় বসে থাকাকালীন অবস্থাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তাদের সামনে এসে কোনো রকম কোনো বার্তা দিচ্ছেন না? তাহলে কোন মানবতার কথা আপনারা বলছেন? আবার 22 জানুয়ারি শুনে নেবেন প্লিজ, 22 জানুয়ারি যে অযোধ্যার রাম মন্দির নিয়ে এত কথা আপনারা বলছেন, সেই রাম মন্দিরের দিনেই এটা কোন মানবতা, যেই মানবতাতে একেবারে সমস্ত সম্প্রীতির মিছিল সেই দিন বের করতে হয়? বলুন। সম্প্রীতির মিছিল সেদিন বের করতেই হতো, কারণ আমরা বিগত দিনে দেখেছি মানে সেই দিনই বের করতে হতো। হ্যাঁ, বের করতেই হতো সেই দিনই। আমি বলি না সেই দিনই ওরা রামের ধ্বজা নিয়ে বেরিয়েছে, রামনবমীর দিন তরোয়াল হাতে ডিজে হিন্দি বাজিয়ে এবং মদ খেয়ে বেরিয়েছে। সেদিনই রাস্তায় পথে ঘাটে ঘর ভেঙেছে, বাড়ি ভেঙেছে, মানুষজনের উপরে আক্রান্ত করেছে, রাস্তাঘাট কোথাও একটা জায়গা দেখাতে পারবে? বিগত প্রত্যেকটা রামনবমীতে আপনারা সেদিন আমাকে আপনাদের যে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গে যে মহরম হচ্ছে, মহরমে
প্রত্যেকটা জায়গায় হচ্ছে হাই অ্যালার্ট এরিয়া থাকে আপনাদের জন্য, উগ্র রাজনীতির জন্য। আর যারা আর শিক্ষা হচ্ছে যৌথ বিষয়, কেন্দ্র এবং রাজ্য। আপনি যে কথাটা বলেন যে কেন চাকরি পাচ্ছে না, কেন না, সেটা কেন্দ্র সরকারকে, রাজ্যের শিক্ষা খাতের বরাদ্দ 60% ছিল, সেটাকে 20% এনে দাঁড় করিয়েছে কেন্দ্র সরকার। এটা জিজ্ঞেস করবেন না, শিক্ষা খাতে কোনো বরাদ্দ দেয় না, মিড ডে মিলে কোনো বরাদ্দ দেয় না, প্রতিদিন শিক্ষা খাতে বরাদ্দ একেবারে অন্তিম পর্যায়ে চলে শিক্ষা এসেছি। যৌথ বিষয়। এবার বলবেন না, সবাইকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব। বলবেন না। একেবারে অন্তিম লগ্নে এসে চন্দনবাবু, আপনাকে ধর্মে একই কথা বলে যাচ্ছেন। একেবারে বলুন চন্দনবাবু বলুন। না, আমরা কিন্তু কোন সময় ডিবেটে বসলে কিন্তু আমরা হিন্দুত্ববাদ নিয়ে এইসব নিয়ে কিন্তু তুলি না, কিন্তু এনাদের যে কি প্রবলেম, কি অসুবিধা হচ্ছে রাম মন্দির নিয়ে, এদের এত জ্বালা পুরা কিসের হচ্ছে সেটা আপনারা কিন্তু 22 তারিখে আপনারা প্রমাণ দিচ্ছেন। 22 তারিখে আপনারা উগ্র হিন্দুত্ববাদ করুন, আমরা মানবতাবাদ করছি। রাম মন্দিরে কোথায় আপনাদের জ্বালা? এবং আরেকটা কথা বলি, আমরা মানব সেবা করব। হিন্দুত্ববাদ বলছেন তো, আমি বলছি যে হ্যাঁ, যে মানব সেবার কথা বলতো, শ্রী রাম প্রতিষ্ঠা করেছেন, রাম তার প্রজাদের ক্ষেত্রে, রাম অযোধ্যাতে তার প্রজাদের ক্ষেত্রে মানব সেবার কাজই করে গেছিলেন। মানব সেবার কাজই তৃণমূল কংগ্রেস করছে, আপনারা করছেন না। আপনারা ওইখানটায় হচ্ছে গন্ডগোল লাগাচ্ছেন, আপনাদের মতন ব্যক্তি এবং আপনাদের হিন্দুদেরকে নরেন্দ্র মোদী যাচ্ছে তো, নরেন্দ্র মোদী যখন ওয়ার্ল্ড কাপে গেছিল, সেই ওয়ার্ল্ড কাপ হেরে গেছিল। নরেন্দ্র মোদী চন্দ্রযান 2 দেখেছিল, সেটা ফেল হয়েছিল। রাম মন্দিরটাও ফেল হয়ে যাবে, সেটাও মিলিয়ে নেবেন। জাতির লোক আপনারা, যেখানে নরেন্দ্র মোদী যাবে সেখানে ফেল হবে, এটা মিলিয়ে নেবেন। আমিও এই কথা বলে রাখলাম। একেবারে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা থেকে চন্দনবাবু একেবারে হয়তো আপনি যখন তর্কাতর্কি করছিলেন, যখন আপনি বিতর্ক করছিলেন চন্দনবাবু, তখন হয়তো শুনতে পারেনি একটা বিস্ফোরক মন্তব্য করলেন একেবারে গৌরাঙ্গবাবু। তিনি বললেন যেখানে নরেন্দ্র মোদীর ছাপ গিয়েছে সেখানেই কিছু না কিছু ফেলিয়ার হয়েছে। ওনার কথার মূল বক্তব্য এটাই ছিল। চন্দ্রযান 2 থেকে শুরু করে একেবারে ওয়ার্ল্ড কাপের কথাও তিনি তুলে ধরলেন। একেবারে এই প্রসঙ্গে আসবো এই প্রসঙ্গে, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার বক্তব্য ঘিরে এত আলোচনা হচ্ছে, তিনি ঠিক কি বলেছিলেন একবার শোনাই, তারপর আসছি আলোচনা। শুনুন। র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন সেই সময়তে সেটাও আপনাদেরকে শোনালাম। সেই কথা প্রসঙ্গ থেকে একেবারে চন্দনবাবুর কাছে আসবো। আর হচ্ছে বিপ্লববাবু বলছেন যে মুসলিম তোষণ করার জন্য তিনি সংহতি দিবস করছেন। কি বিশ্লেষণ! ওনাকে ভালো করে বক্তব্যগুলো না শুনেই বসে পড়ছেন। আপনাদের নাটক সবাই বুঝতে পারবে, ভালো করে বিশ্লেষণ না শুনেই বসে পড়ছেন। এইসব নাটক আর করবেন না। কালী মন্দিরে আপনাদের মেন নাটক বুঝে গেছে সবাই। আপনারা মেন নাটক আপনাদের বুঝে গেছে। 22 তারিখে আপনাদের মতো অনেক দল আছে যাদের নাটক, তাদের চেহারা ছবি পরিষ্কার হয়ে যাবে গোটা ভারতবর্ষে। আজ পর্যন্ত আমাদের কিন্তু আপনি একবার বলুন তো, কাশ্মীরে হাজার পণ্ডিতদেরকে অত্যাচার করেছিল, সেই সব বিষয় নিয়ে আপনারা কোন সময় কথা বলেছেন? হাজার পণ্ডিতকে খুন করা হয়েছিল, সেই সব বিষয় নিয়ে আজ পর্যন্ত কোন ডিবেটে কথা বলেছেন? আপনারা শুধু একটা সম্প্রদায় নিয়ে চলতে চান, ভোট ব্যাংক করে। এবং আমি বলছি, বর্তমান ভারতবর্ষে যে সম্প্রদায়কে নিয়ে চলতে যাচ্ছে তারাও বুঝে গেছে, তারাও আপনাদেরকে সমর্থন করে না। আর তারাও আজ পর্যন্ত যারা ভুল পথে হাঁটছিল তারা বুঝে গেছে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ। আপনাদের এইসব ধর্মের কথাবার্তা আর চলবে না। একেবারে আপনার কাছেই আসবো। যে কথা বলছেন গৌরাঙ্গবাবু, কথা প্রসঙ্গে বিভিন্ন রকমের কথা আসছে, কথা প্রসঙ্গে তিনিও বললেন যে এক প্রকার আপনি জেনে শুনে এই কথাগুলো বলুন। আপনি এইভাবে কিভাবে ব্যাখ্যা করবেন এই টোটাল বিষয়টাকে? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির কথা বলছেন। অবশ্যই সম্প্রীতির কথাই তো উনি বলছেন, সংহতি সম্প্রীতি। আমি তো প্রথমেই বলছি যে এটা পুরোটাই রাজনৈতিক বিষয়। রাম মন্দির উদ্বোধন মানে কোনটাকে বলছেন? এই টোটাল সম্পূর্ণ বিষয়টি রাজনৈতিক। দেখুন বিষয়টা কি, রাম মন্দির উদ্বোধন নিয়ে তো রাম মন্দির তারা একটা আলাদা নিজস্ব ট্রাস্ট আছে,
তাদের উদ্বোধন। এখানে প্রধানমন্ত্রীকে গেস্ট করা হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হিসাবে তিনি ওখানে প্রাণ প্রতিষ্ঠায় যাচ্ছেন। সে জায়গায় বাকি রাষ্ট্রপতিও থাকতে পারতো। অবশ্যই থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন না এরকম বলেন গোটা দেশ জুড়ে বিজেপি কেন চাঁদা তুললো রাম মন্দিরের নামে? বিজেপি চাঁদা করুন। আমার জানা নেই, গোটা এটা দেশের বিজেপি বলতে চার পারবে। বছর ধরে টাকা গোটা তুললো কেন? দেশবাসীর পয়সা দিয়ে মন্দির বলবেন হবে, না? কেউ যাতে না, বলতে এর না মাস পারে আগেই তার যে না আগেই টাকা ছিল। প্রত্যেক জনের এটা মেহনতের রাম টাকা মন্দির সেখানে আপনাদের পৌঁছেছে, বিষয় নয়। এবং রাম এটা মন্দিরের রাজনীতি ট্রাস্ট করার জন্য অনেক আগের নয়। তৈরি। আমাদের আজ থেকে 100 প্রত্যেকটা বছর আগের ভারতবাসী তৈরি। কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 10 টাকা দিয়েছে। প্রত্যেক জনের আমাদের রাম মন্দির প্রত্যেকটা ভারতবাসীর জন্য ভূমিকা থাকে, তার জন্য তোলা হয়েছিল চাঁদা। আপনাদের মতো না গরিব লোকের খাদ্য কেড়ে নিয়ে তারপরে ফুটু করবো এবং সাধারণ জনগণের টাকা মেরে দিয়ে কয়লা বালি থেকে আরম্ভ করে খাদ্য থেকে আরম্ভ করে সবকিছু দুর্নীতি করে আপনারা এইসব টাকা নিয়ে নানা রকম ভাবে উপভোগ করছেন, আমাদের না। চন্দ্রবাবু প্লিজ উত্তরটা দিতে দিন। বাবু বলুন। টাকা তোলার বিষয়টা আমার কাছে যতটা জানা আছে সেটা জানা থাকবে না তো? না, প্লিজ জানা আছে, উত্তর বলছি। দিতে দিন, উত্তর দিতে দিন। রাম মন্দিরের টাকা তোলা বিজেপির আমার কর্মসূচি বলে জানা নেই। বিজেপির কোনো বিজেপির কোনো কাগজপত্র নিয়ে বিজেপির লোকেরা বা যে গ্রামে গ্রামে রাম মন্দিরের টাকা তুলেছে এটা আমার জানা নেই। সাধারণ মানুষ তুলেছে আমি যতটুকু জানি। আমার বাড়িতেও যারা এসেছিল আমার পাড়াতে, তারা খুব ওই পাড়ারই সাধারণ মানুষরাই টাকা নিতে এসেছিল 2 বছর আগে, এবং এখনও বাড়ি বাড়ি যাচ্ছে, তারা রাম মন্দিরে আমন্ত্রণ করছে, সব বাড়িতেই যাচ্ছে তারা রাম মন্দিরের বিষয়ে। তো স্বাভাবিকভাবে এটা বিজেপির যে কর্মসূচি এটা কিন্তু আমার জানা নেই। এটা সাধারণ মানুষের কর্মসূচি। এটা ব্যাখ্যা করেন না আর আমাদেরকে ভুল বোঝাতে পারবেন না। না, আমরা ভোট খাওয়া রাজনীতি করি, মানুষের সাথে মিশে আপনারা আমাদেরকে ভুল বোঝাতে পারবেন না। এটা রাজনৈতিক কর্মসূচি নয়। যদি রাজনৈতিক কর্মসূচি হতো তাহলে একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার ঝান্ডা থাকতো। স্ট্যান্ড রাখা সবাই এটা রাম মন্দির উদ্বোধন নাম একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার একেবারে এক কথা অঞ্জনে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ সবাই পাবেন, প্লিজ আনইন্টারাপ্টেড। প্রথম সুযোগ দেবো একেবারে চন্দনবাবুকে। চন্দনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। প্রথমে বলি, গৌরাঙ্গবাবুরা এমন একটি দল করে যারা ভারতের সংবিধান মানে না, ভারতের সংস্কৃতি মানে না, ভারতের যে আমাদের সনাতন ধর্ম সেটা মানে না, এবং তারা সবসময় বলছে যে আমাদের বর্তমান যে পশ্চিমবঙ্গর যে নেত্রী আছে তারা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছে। আপনারা দেখবেন গোটা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ এমন একটি দুর্নীতিগ্রস্ত বা এমন একটি রাজ্য হয়ে পড়েছে যে এই রাজ্যর সঙ্গে কোনো রাজ্যর তুলনা করা যায় না। ইনারা কি করছে, এক শ্রেণীর লোককে তোষণ করে রাজনীতি করার চেষ্টা করছে, ভোট ব্যাংক করতে চাইছে। এবং একটা কথা বলি, পশ্চিমবঙ্গেই শুধু নয়, নানান জায়গায় এই ধরনের অনেক নেতা মন্ত্রীরা কথা বলছে, কিন্তু সাধারণ জনগণ সেটা বুঝতে পারছে। আর একটা কথা বলি, গৌরাঙ্গবাবুর যে আজকে যেভাবে কথা বলছে আমাদের কট্টর হিন্দু নিয়ে, কিন্তু আমি একটা কথা বলি যে আপনারা যে কট্টর হিন্দু বলছেন, আপনি কোন ধর্ম কোন জাতির লোক সেটা একবার পরিষ্কার করে বলে দেবেন আমাদেরকে। এই প্রশ্নটা থাকলো আপনার প্রতি আমার। বেশ বেশ, তত সময় শেষ। এবারে একেবারে সুযোগ দেব গৌরাঙ্গবাবু। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় 22শে জানুয়ারি যে সংহতির মিছিল ডেকেছেন যথার্থই। আজকে আমরা দেখেছি রামনবমীর দিন থেকে রামের ধ্বজা উড়িয়ে ডিজে বাজিয়ে মদ খেয়ে তারা বিশৃঙ্খলা চেষ্টা করে, উগ্র হিন্দুত্ববাদের নামে পাড়ায় পাড়ায় দাঙ্গা লাগানোর চেষ্টা করে, সেটা যাতে রোখা যায় এবং প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তির আবহাওয়ার মধ্যে দিয়ে, এটা কোনো কাউন্টার নয়, রাম মন্দিরের কোনো কাউন্টার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন শান্তির বাতাবরণ গোটা পশ্চিমবঙ্গের ব্লকে গ্রামে সব জায়গায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানবতা ধর্ম এবং মানব ধর্মের প্রচারের কথা বলেছেন, মানব ধর্মের স্লোগানের কথা বলেছেন। অবশ্যই আমরা রাম মন্দিরকে সাপোর্ট করব, কিন্তু উগ্র হিন্দুত্ববাদে যারা প্রচারক করে এবং যারা হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিয়ে হিন্দুদের মধ্যে হিন্দুদের সাথে দাঙ্গা লাগিয়ে অন্য জাতির সাথে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা মজা লুটে যায় এবং অন্যদের কাছে দেশকে বিক্রি করে দেয়, দেশের সাধারণ মানুষের টাকা লুট করে যায়, প্রতিদিন চুরি করে। এবং যারা হিন্দু রামকে প্রতিষ্ঠিত করছে, নিজেরা নয়, শঙ্করাচার্যরা করছে না, ওরা করছে এই ধরনের হিন্দুত্ববাদ, ওটা বিজেপির ক্ষেত্রে মানায়, তৃণমূলের ক্ষেত্রে নয়। বেশ, একেবারে অন্তিম লগ্নে এসে বাবুবাবুকেও আপনাকেও 1 মিনিট সময় দেবো। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আজকের যে আলোচনার বিষয়, আজকে উদ্বোধন বনাম আমাদের যে সংহতি যাত্রা বা অভিযান আজকে এখানকার রাজ্য সরকার করতে যাচ্ছেন মিছিল, সেই দিন তো মূলত এখানে প্রথম থেকেই বললাম যে এটা রাম মন্দির যে বিষয় সেটা ভারতবর্ষের
500 বছরের একটা ইতিহাসের লড়াই, সেটা 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেটা নিয়ে দুই তরফের রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। বাস্তবের মধ্যে রাজনীতি খোঁজার কোনো মানেই হয় না, কিন্তু ওই ভোট বড় বালাই, ভোট ব্যাংকের বিষয় আছে এখানে। কারণ একটা সেকশনের রাজনৈতিক দলগুলো যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, তারা ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা বা সমাজ সম্পর্কে জায়গা থেকে তারা সবসময় অর্থনীতির কথা বলার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের 1990 দশকের পর থেকে দেখা যাবে যে হিন্দুত্বের বাতাবরণ নিয়ে আজকে এখানকার শাসক, কেন্দ্রীয় শাসক যারা, তারা রাজনীতি করছে। তাই স্বাভাবিকভাবে তাদের ভোট ব্যাংকের জন্য হিন্দুত্ব পোলারাইজেশন দরকার আছে। তো রাম মন্দির এই ইস্যুটা এই ক্ষেত্রে এরকম, এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হচ্ছেন সংহতি যাত্রা করতে, কারণ মুসলিম ভোট ব্যাংক তার দরকার। তাছাড়া অবশ্যই এই রাজ্যে তিনি টিকতে পারবেন না। বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের তিনজনকেই জানাই ট্রাইব টিভি থেকে অশেষ ধন্যবাদ জয়েন করার জন্য। যে কথা বলে আজকের এক কথা অঞ্জনে এই স্পেশাল শো শেষ করতে হবে, বলা যেতে পারে একটা ইতিহাস মনে করা অত্যন্ত দরকারি। আজ রাজনীতি রয়েছে, রাজনীতিক ব্যক্তিত্ব রয়েছে, রাজনীতির ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা সমস্ত জনগণকে পরিকাঠামো দিক থেকে, সমস্ত দিক থেকে প্রোভাইড করছেন সব কিছু। কিন্তু এরও আগে একটা ইতিহাস ছিল, যখন সেই ফর্সা গায়ে, সাদা চকচকে চামড়ায় সেই মানুষগুলো শাসন চালাতো, তখন সেখানেও এই ধর্ম যখন সামনে এসেছিল তখন অনেক বড় ইস্যু তৈরি হয়েছিল। আর আজও যার জন্য আমরা ইতিহাসের পাতায় সেই সমস্ত ফ্রিডম ফাইটারের নামগুলো পড়ি, মাথায় রাখতে হবে এটা। এরকমই সব টান টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।